আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। আজকে আমি যে অধ্যায় পড়াবো সেটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু বাংলাদেশ। উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনা প্রেক্ষিত বাংলাদেশ। এটি 7ম অধ্যায় এবং শেষ অধ্যায়। এর কয়েকটি প্রশ্ন আমাদের আলোচনা করার বাকি ছিল, তাই আমি আজকে এই প্রশ্নগুলি আলোচনা করে এই অধ্যায়ের বা এই বইয়ের সমাপ্তি টানার চেষ্টা করব। তোমরা জানো, ব্যবস্থাপনা চিন্তাধারা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো দেশের শিল্প প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হলে এখানে ব্যবস্থাপকীয় দক্ষতা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাই সেই জন্য এই কোর্স বা বিষয়টিকে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং পড়ার সবাইকে চেষ্টা করতে হবে। আজকে আমি যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, ম্যানেজমেন্ট অফ ডেভেলপমেন্ট রিলেটেড অর্গানাইজেশন ইন বাংলাদেশ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ বাংলাদেশ ইকোনমি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করা, মেজারিং ফর ইনক্রিজিং ফরেন ইনভেস্টমেন্ট। এবং শেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সমস্যাসমূহ আলোচনা করা, প্রবলেমস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। আমাদের এই প্রশ্নগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবা। এখন আমি আসি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অন্যতম উন্নয়নশীল দেশ। এদেশে অপার সম্ভাবনা রয়েছে। কৃষি, শিল্প সহ সকল ক্ষেত্রে আমাদের একটা সমূহ সম্ভাবনা বিদ্যমান। তাই আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে সবাইকে কাজকর্ম করতে হবে। আমি আজকে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহের মধ্যে প্রথমেই আমি যে পয়েন্টটা বলবো, 1 নম্বরে হচ্ছে কৃষি নির্ভরশীল অর্থনীতি, অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক। কৃষি আমাদের প্রধান জীবিকা অর্জনের একমাত্র হাতিয়ার ছিল। বর্তমানে আমরা ধীরে ধীরে শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি। তাই কৃষিকে বাদ দিয়ে কোনোভাবে আমাদের উন্নয়ন করা সম্ভব নয়। মোট জনশক্তির প্রায় 43.6% কৃষিকাজে নিয়োজিত। অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা কৃষির সাথে জড়িত রয়েছি। 2 নম্বর হচ্ছে অনুন্নত শিল্প ব্যবস্থা, ব্যাকওয়ার্ডনেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের শিল্প ব্যবস্থাপনা অনুন্নত, অর্থাৎ আমরা ব্যাকডেটের যন্ত্রপাতি দিয়ে শিল্প কারখানা পরিচালনা করে থাকি এবং শিল্প কারখানায় দক্ষ জনবল, প্রশিক্ষিত মানব সম্পদ ও আধুনিক যন্ত্রপাতির কলাকৌশল সংমিশ্রণে যেটা প্রয়োজন, সেটা আমাদের অনেক প্রতিষ্ঠানে এখনও আমরা সেইভাবে উন্নত বিশ্বের মতো করতে পারিনি। এটা আমাদের একটি অন্যতম সমস্যা। 3 নম্বর মূলধনের অভাব, ল্যাক অফ ক্যাপিটাল। আমাদের আয়ের পরিমাণ কম, সঞ্চয়ের পরিমাণ কম এবং মূলধনও গঠন হচ্ছে কম। সুতরাং জনগণের আয় বাড়াতে হবে, মাথাপিছু ইনকামের ব্যবস্থা বাড়াতে হবে, তাহলেই আমাদের
অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। যেহেতু বর্তমানে আমাদের আয় কম জনগণের, সেহেতু এটা আমাদের একটি অন্যতম সমস্যা। 4 নম্বর, মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। আমাদের মাথাপিছু আয় $2068, যা অত্যন্ত কম। সেটা আমাদের বাড়ানোর চেষ্টা করতে হবে। শিল্প কারখানা ইন্ডাস্ট্রি সংখ্যা বাড়াতে হবে এবং কর্মক্ষম লোকের সংখ্যা বাড়াতে হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব হবে। এখন বর্তমানে মাথাপিছু আয় এটাও অত্যন্ত কম, সেটাও আমাদের একটি অন্যতম সমস্যা। 5 নম্বর, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। জনশক্তির প্রায় 33% বেকার, 9% ছদ্মবেশী বেকার। 1,50,00,000 কর্মক্ষম লোকের বেকার জীবনযাপন করেছে। প্রায় আমাদের একটা বিশাল বেকারের সংখ্যা রয়েছে এবং কর্মক্ষম লোকের সংখ্যা হচ্ছে 55.8%। 2019 সালের রিপোর্ট অনুযায়ী আমরা সেখানে দেখলাম এখনও একটা বিশাল বড় অঙ্কের লোকজন কর্মবিমুখ অবস্থায় আছে। তাদেরকে কর্মের দিকে ধাবিত করা অত্যন্ত প্রয়োজন। সুতরাং বেকারত্ব এটা আমাদের একটি অন্যতম সমস্যা এবং এটি একটি বৈশিষ্ট্য বাংলাদেশের অর্থনীতির। 6 নম্বর, খাদ্য ঘাটতি, ফুড ডিফিসিয়েন্সি। আমাদের খাদ্য ঘাটতি অন্যতম আরেকটি সমস্যা। যেহেতু জনসংখ্যা বেশি, খাদ্য উৎপাদনও বেশি করতে হবে, বাড়াতে হবে। সুতরাং জনসংখ্যার তুলনায় খাদ্য উৎপাদন আমাদের এখানে কম হচ্ছে। প্রতি বছরে প্রায় 15 লক্ষ টন খাদ্য ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে। সুতরাং এটিও একটি অন্যতম বৈশিষ্ট্য। 7 নম্বর, অনুন্নত উৎপাদন ব্যবস্থা, ব্যাকওয়ার্ডেড প্রোডাকশন সিস্টেম। এখনও আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করতে সক্ষম হচ্ছি না। আমাদের কৃষিকাজে সেই আধুনিক পদ্ধতির পরিবর্তে আমরা এখনও মান-দাদার আমলের সেই হালের বলদ, লাঙ্গল, মই এবং অদক্ষ লোক দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়েছে, তবে এটার সংখ্যা আরও বাড়াতে হবে। আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ ব্যবহার করতে হবে সর্বক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে। তাহলে আমাদের উন্নয়ন করা সম্ভব হবে। বর্তমানে অনুন্নত উৎপাদন ব্যবস্থা কারণে এটাও আমাদের একটি অন্যতম সমস্যা। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাকডেটেড ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমও এখনও সেই ধরনের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। এখানে পুরাতন পদ্ধতিতে বা অনেক নিম্নমানের পরিবহনের মাধ্যমে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় এবং বন্দরেও সেই পরিমাণ অত্যাধুনিক যন্ত্রপাতির যথেষ্ট অভাব রয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটাতে হবে। রেলপথ, সড়কপথ, বিমানপথ সহ সকল স্তরে উন্নয়নের ছোঁয়া লাগাতে হবে। এই অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের এটা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। রাজনীতিবিদরা স্বার্থপরায়ণতা ও অসহিষ্ণুতার অভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং অধিকাংশ রাজনীতিবিদরা নিজের স্বার্থকে বড় করে দেখে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শিল্প কারখানা থেকে শুরু করে সকল কার্যে তারা নিজেদের ব্যক্তিগত বিষয়টি সবসময় বিবেচনা করে। তাই এই রাজনৈতিক অস্থিতিশীলতা
আমাদেরকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখানে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। 10 নম্বর, দুর্নীতি বা কারাপশন। ঘুষ ও দুর্নীতি জনসাধারণ ও প্রশাসনকে পঙ্গু করে দিয়ে যাচ্ছে। ঘুষ দুর্নীতি বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। ঘুষ না দিলে ফাইল এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সহজে চলে না। ব্যাংক লোন সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে ঘুষের একটি প্রচলন রয়েছে। এটা আমাদের অন্যতম একটি অর্থনীতির সমস্যা। 11 নম্বর, জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং। আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের। জিডিপি পার ক্যাপিটা $2068, যা অনেক দেশের তুলনায় কম। আমরা দারিদ্র্য সীমার নিচে এখনও অনেক লোকজন বসবাস করে। হতদরিদ্র লোকের সংখ্যা অনেক রয়েছে। স্বল্প আয়ের লোক আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে। সুতরাং এইগুলিও আমাদের অন্যতম একটি সমস্যা। জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে, ঢেলে সাজাতে হবে। শিক্ষার অভাব, ল্যাক অফ এডুকেশন। আমাদের দেশে শিক্ষিত, উচ্চশিক্ষিত লোকের অনেক অভাব রয়েছে। যারা অনেক উচ্চশিক্ষিত মেধাবী ব্যক্তিগণ আছেন, তাদেরকে পৃথিবীর উন্নত দেশগুলিতে উচ্চ বেতন দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। আর শিক্ষিত লোকের সংখ্যাও আমাদের অনেক থাকলেও অশিক্ষিত লোকের সংখ্যা কোনো অংশে কম নয়। বর্তমানে 71% লোক আমাদের শিক্ষিত। তাই এখনও 100% আমরা শিক্ষিত কোটায় নিয়ে যেতে পারি নাই। তাই শিক্ষার হার যদি আমরা বৃদ্ধি করতে না পারি, তাহলে এটা আমাদের একটা বড় ধরনের সমস্যা থেকে যাবে। 13 নম্বর, প্রতিকূল পরিবেশ, আনফেভারেবল এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশ অনেকটাই প্রতিকূলে এখনও রয়েছে। এখনও বিভিন্ন ধরনের প্রতারক, ভণ্ড, সন্ন্যাসী, সাধু মানুষকে বিভিন্নভাবে কুসংস্কারের দিকে ধাবিত করে চলছে। তাই জনগণকে সচেতন হতে হবে। এসব অন্ধবিশ্বাস এবং কুসংস্কার ত্যাগ করে নিজ উদ্যোগে কাজ করতে হবে এবং আধুনিক কলা কৌশল আয়ত্ত করতে হবে। দক্ষতার অভাব, ল্যাক অফ স্কিল। কারিগরি দক্ষতা, ভাষাগত দক্ষতা আমাদের এখানে এখনও বিরাজমান। আমরা হাতে কলমে কাজ বেশি পছন্দ করি, কিন্তু আমরা কারিগরি জ্ঞান অর্জন করতে অনেকে লজ্জা বোধ করি। কারিগরি জ্ঞান যদি আমরা আয়ত্তে না করতে পারি, শুধুমাত্র ওই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা দিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো যাবে না। দক্ষতার অভাবে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি অন্যতম একটি বৈশিষ্ট্য। বৈদেশিক বাণিজ্যের নির্ভরতা, ডেভেলপমেন্ট অফ ফরেন ট্রেড। আমাদের দেশে বর্তমানে আমরা বিদেশের উপরে নির্ভরশীল অনেক পূর্ব থেকেই। আমরা যে পরিমাণ রপ্তানি করি তার চেয়ে বহু গুণে বেশি আমদানি করে থাকি। 2018 সালের রিপোর্ট অনুযায়ী ইম্পোর্টেড গুডস $60,495 মিলিয়ন আর এক্সপোর্টেড গুডস
2018 সালের রিপোর্ট অনুযায়ী 39,252 মিলিয়ন ইউএস ডলার, প্রায় অর্ধেকের মতো আমরা যে পরিমাণ আমদানি করি রপ্তানি করি তার অর্ধেক। সুতরাং আমাদের রপ্তানি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করতে পারি। তাই বিদেশের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং বিদেশের উপর নির্ভরতাই আমাদের অর্থনীতির একটি অন্যতম সমস্যা বা বৈশিষ্ট্য। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, ইমপ্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্স। আমাদের যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে, গ্যাস, চীনামাটি, সিলিকা বালি, কয়লা, এইগুলি আমরা সঠিকভাবে ব্যবহার করি না এবং ব্যাপকভাবে প্রাকৃতিক সম্পদের অপচয় করে থাকি। এই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার না করতে পারলে আমাদের সবসময় সমস্যায় থেকে যাবে। এইগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, তবে এইগুলি মোটামুটি জানা থাকলে আমাদের পরীক্ষায় প্রশ্নে উত্তর দিতে আমাদের জন্য অনেক সহায়তা হবে বলে আমি মনে করি। তার পরবর্তী প্রশ্ন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করা। মেজার্স ফর ইনক্রিজিং ফরেন ইনভেস্টমেন্ট। যে কোনো একটি দেশের উন্নয়ন ঘটাতে হলে আভ্যন্তরীণ উৎপাদন যেভাবে বাড়াতে হবে, পাশাপাশি বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করতে হবে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করার প্রধান উপায়সমূহ আমি আলোচনা করছি। 1 নম্বরে, অর্থ প্রেরণের অনুমতি, পারমিশন অফ ডিসবার্সমেন্ট। আমাদের দেশের সরকার বিদেশিদের অর্জিত অর্থের শতকরা 50% নিজ দেশে প্রেরণের অনুমতি দিয়েছে। 50% অর্থ বিদেশিরা তার নিজস্ব দেশে প্রেরণ করতে পারবে, এটা একটা বিরাট সুযোগ। 2 নম্বর, কার্যকরী মূলধন, ওয়ার্কিং ক্যাপিটাল। সরকার স্থানীয় ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। যারা এই দেশে বিনিয়োগ করবে তারা স্থানীয় ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল নিতে পারবে, এটা একটা বড় ধরনের সুযোগ। 3 নম্বর, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন, এস্টাবলিশিং অফ এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশ সরকার বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ইপিজেড এবং কেপিজেড সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলিতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তৈরি করে দিয়েছে। সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রেখেছে যাতে সহজেই ব্যবসা বাণিজ্য করতে পারে, মিল কারখানা স্থাপন করতে পারে এবং ইপিজেডের 100% বিদেশি মালিকানায় শিল্প স্থাপনেরও অনুমতি প্রদান করেছে। কেউ অবসর হলে, চাকরিচ্যুতি হলে সকল সঞ্চয়, আয় ও অবসরজনিত সুবিধাদি নিজ দেশে প্রেরণেরও সুযোগ করে দিয়েছে। 4 নম্বর, রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি। সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজ অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থা তৈরি করে দিয়েছে যাতে ব্যবসা বাণিজ্যের কোনো ব্যাঘাত সৃষ্টি না ঘটে এবং হরতাল, ধর্মঘট সহ সকল ধরনের কার্যক্রম প্রায় বন্ধের পথে রয়েছে। শ্রমিক আন্দোলন এবং শিল্পনীতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সেভাবে ঢেলে সাজানো হয়েছে। আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, পার্টিসিপেটিং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার।
আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব হয়। দেশে বিদেশিদের মেলায় এনে তাদেরকে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য এবং শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়। ব্যাংক, বিমা সহ বড় বড় প্রতিষ্ঠানগুলিকেও তাদেরকে সহায়তা করবে এই মর্মে প্রতিশ্রুতিও প্রদান করা হয়। সুতরাং এটি একটি বড় ধরনের সুযোগ। 6 নম্বর, ট্যারিফ সংরক্ষণ, ট্যারিফ প্রোটেকশন। উন্নয়নশীল দেশের সরকারের উচিত নতুন শিল্প স্থাপনে নির্দিষ্ট বছর পর্যন্ত ট্যারিফ সংরক্ষণ করা হয়। এতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। এটা বাংলাদেশে বহাল রয়েছে। ট্যারিফ সুবিধা দেওয়া হচ্ছে। কেউ বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সুবিধাটি নিতে পারবে। 7 নম্বর, কর মওকুফ, ট্যাক্স রিবেট। বিদেশিদের কর মওকুফের ব্যবস্থা করা হয়েছে। তারা বিনিয়োগ করলে এবং বিনিয়োগকৃত অর্থ তারা নিজ দেশে নিয়ে যেতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাক্স রিবেটও পাবে। 8 নম্বর, ওয়ার্ক পারমিট প্রদান, গিভিং ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট প্রদানের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের উৎসাহ প্রদান করা হয়। অর্থাৎ যারা এদেশে শিল্প কারখানা প্রতিষ্ঠা করবে অথবা এখানে চাকরিরত অবস্থায় থাকবে, তাদেরকে সরকার ওয়ার্ক পারমিট প্রদান করবে, যে পারমিটের মাধ্যমে তারা তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে। 9 নম্বর, দুর্নীতি প্রতিরোধ, রেসিস্টিং কারাপশন। দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো হচ্ছে এবং দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলি তদন্ত করার জন্য এটাও একটা বর্তমানে একটা সহায়ক দিক হিসেবে ভূমিকা পালন করবে। 10 নম্বর, কর অব্যাহতি, ট্যাক্স হলিডে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করার জন্য সরকার পার্বত্য চট্টগ্রামে আয়কর মওকুফ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও প্রদান করা হয়েছে। যারা পার্বত্য চট্টগ্রামে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে সেখানে ট্যাক্স হলিডে পাবে। এই সুযোগটা অনেকে নিতে পারে। 11 নম্বর, সঞ্চিত তহবিল গঠন, রাইজিং সেভিং ফান্ড। সঞ্চয়ের উদ্দেশ্যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়। সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তহবিল গঠন করেছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়। অফশোর ভাতা এবং গ্র্যাচুইটির ব্যবস্থা করেছে এবং বিদেশিরা শিল্প কারখানা স্থাপন করলে, কাজ করলে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। পাশাপাশি অফশোর সুবিধা এবং গ্র্যাচুইটিও সেখানে পাবে। 12 নম্বর, আয়কর রিয়াত, ট্যাক্স রিবেট। বাংলাদেশে যারা বিনিয়োগ করবে তাদেরকে আয়ের উপরে ট্যাক্স রিবেট প্রদান করা হয় এবং যারা বিদেশ থেকে রেমিটেন্সও প্রদান করবে তাদেরকেও ট্যাক্স রিবেট দেওয়া হচ্ছে সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয় যাতে শিল্প কারখানা বৃদ্ধি করা সম্ভবপর হয়। এগুলি হচ্ছে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। আরও অনেক উপায় রয়েছে। বর্তমান সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের সুযোগও সৃষ্টি করা হচ্ছে। যারা বিনিয়োগ করবে তারা নিরাপদে তাদের সকল বিনিয়োগকৃত অর্থ এবং তাদের মুনাফা, তাদের বেতন, তাদের অবসরজনিত অর্থ, গ্র্যাচুইটির অর্থ নিজ দেশে নিয়ে যেতে পারবে। এইগুলি হচ্ছে তার অন্যতম বিনিয়োগ বৃদ্ধির উপায়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যাসমূহ, প্রবলেমস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে, যে সমস্যাগুলি ওভারকাম করতে পারলে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে এবং ব্যবসা বাণিজ্যকে আরও উন্নয়ন করা সম্ভব হবে। 1 নম্বরে দুর্বল অবকাঠামো, পোর ইনফ্রাস্ট্রাকচার। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য দরকার শক্তিশালী অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, যাতে সহজে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। বন্দরের উন্নয়ন করতে হবে। এগুলি হচ্ছে আমাদের অন্যতম একটি সমস্যা। রাস্তাঘাট, অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, পানির এখনও আমরা সেই পূর্ণাঙ্গ ব্যবস্থা করতে পারি নাই। যদি আমরা করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে এটা সমাধান করা সম্ভবপর হবে। 2 নম্বর, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রোটেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট এখনও অবনতি রয়েছে। সেখানে রাজনীতিবিদ এবং মাস্তান, সন্ত্রাসী, পুলিশ, সরকারি কর্মকর্তারা এখনও চাঁদা নামক একটা বেদির মধ্যে আকৃষ্ট রয়েছে। এটা যদি আমরা দূর করতে পারি তাহলে অনেকটা সম্ভব হবে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হিসেবে দাঁড়ায়। চুরি, ডাকাতি, কিডন্যাপ এগুলি আমাদেরকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। 3 নম্বর, ব্যাংক সুযোগ সুবিধা অভাব। দেখা যাচ্ছে ব্যাংকিং সুযোগ সুবিধা পেতে হলে সেখানে আমলাতান্ত্রিক দৌরাত্ম্য শুরু হয় এবং বিভিন্ন ব্যাংকিং সেক্টরের কর্তা ব্যক্তিরা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকেন, সেখানে নিজস্ব দলীয় লোক ছাড়া অন্যান্য লোকদেরকে সহজেই বিভিন্ন সুযোগ সুবিধা বা ব্যাংক লোন দিতে চায় না। এটি একটি অন্যতম একটি সমস্যা এবং বৈদেশিক ব্যাংকিং লেনদেনের সুযোগ সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। 4 নম্বর, বিনিয়োগ বোর্ডের অদক্ষতা, ইনএফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট বোর্ড। বিনিয়োগ বোর্ডে যারা নিয়োজিত রয়েছেন অনেকেই অদক্ষ কর্মকর্তা এবং তারা রাজনৈতিক দলীয় ব্যক্তি। এদেরকে প্রমোশন এবং পদোন্নতি এবং বদলি সর্বস্তরে একটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিরাজমান। তাই বিনিয়োগ বোর্ডে অদক্ষতা আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছে। 9 নম্বর, আমলাতান্ত্রিক জটিলতা, ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি। আমলাতান্ত্রিক জটিলতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমলারাই সকল কার্যক্রম পরিচালনা করে থাকে এবং একটি আমলাতান্ত্রিক চক্র রয়েছে। এই চক্র সহজেই ভেদ করা সম্ভবপর হচ্ছে না এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য এই আমলাতান্ত্রিক জটিলতা আমাদেরকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল চালাচালি করতে গিয়ে দীর্ঘ সময় লেগে যায়। এতে আমরা সমস্যাগ্রস্ত হচ্ছে। 6 নম্বর, উদ্যোক্তাদের নিরাপত্তার অভাব, ইনসিকিউরিটি অফ এন্টারপ্রেনিউর। যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ব্যাংকিং নিরাপত্তা, তার অর্থের নিরাপত্তা, শ্রমিক আন্দোলন এবং তার অর্থ সহজেই সে নিতে পারে বা মুনাফাটা সে সহজে ভোগ করতে পারে, তাদের বসবাসের নিরাপত্তা, এই সকল নিরাপত্তাজনিত সমস্যা আমাদের এখানে প্রতীয়মান। এটাও আমাদের বৈদেশিক বিনিয়োগকে দারুণভাবে প্রভাবিত করেছে। দুর্নীতি বা করাপশন। দুর্নীতি এমন একটি দুষ্টকত যা জনগণের মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগে দুর্নীতির কারণে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতি একটি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। দারিদ্র বিমোচন করা সম্ভব না এবং বৈদেশিক বিনিয়োগ করাও সম্ভবপর হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির দুষ্টকত আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছে। 8 নম্বর, রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি। রাজনৈতিক দলগুলি জনগণের কল্যাণের জন্য নয় বরং ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে ঘন ঘন হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত। এতে আমাদের
বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। 9 নম্বর, কর ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম। বিদেশি পুঁজি আকৃষ্ট করার জন্য কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং নতুন নতুন তথ্য পদ্ধতি চালু করতে হবে, যাতে সহজেই তারা তাদের বিনিয়োগকৃত অর্থের অংশ তারা নিতে পারে এবং মুনাফার সুবিধা ভোগ করতে পারে। 10 নম্বর, বিশ্বে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি, নেগেটিভ ইমেজ অফ বাংলাদেশ। বাংলাদেশের একটি নেতিবাচক ধারণা বিশ্বে প্রবহমান রয়েছে, যেমন মাল শিপমেন্টে সঠিক সময়ে দিতে পারে না, অথবা রপ্তানিকৃত পণ্যে সঠিকভাবে তারা সেইভাবে ডিজাইন করে দিতে পারে না, এবং বিদেশিদের কাছ থেকে কোনো অর্থ ঋণ নিলে সময় মতো সে অর্থ ঋণের অর্থ পরিশোধ করে না। এটি আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছে। সর্বশেষ 11 নম্বর, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, ল্যাক অফ গভর্নমেন্ট পেট্রোনাইজেশন। সরকার দেশি ও বিদেশি উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী বিনিয়োগ করার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, দেখা যায় অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনার অভাবে কার্যক্রম আমরা পরিচালনা করতে পারছি না। এটা আমাদের একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলি যদি আমরা উত্তরণ না করতে পারি, তাহলে আমাদের এখানে বৈদেশিক বিনিয়োগ করা অত্যন্ত দুরূহ এবং কঠিন ব্যাপার হবে, এবং সহজেই আমরা উন্নত হতে পারবো না। তাই এই সকল সমস্যা দূর করতে হবে, তাহলে আমাদের বৈদেশিক বিনিয়োগ বাড়বে এবং তাদের বিদেশিদের আকৃষ্ট করা যাবে, অর্থনৈতিক গতিশীলতা হবে, কর্মসংস্থান হবে, মানুষ কর্মক্রমে জীবন জীবিকা নির্বাহ করবে, জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, তাহলেই দেশ সার্থক সুন্দর হবে এবং আমরাও সুন্দরভাবে চলতে পারব। এবং সর্বশেষ যে প্রশ্নটি ছিল, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট রিলেটেড অর্গানাইজেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহগুলো হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা IBA, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার BPATC, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট NAEM, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার BTech, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট BIM, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। এই সকল প্রতিষ্ঠানগুলি দক্ষ ব্যবস্থাপক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, মাইডাস, প্রশিকা, কারিতাস, সপ্তাঙ্গন, আইডিয়াস, কেয়ার সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। সরকারিও কিছু প্রতিষ্ঠান রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারাও দক্ষ মানব সম্পদ তৈরির জন্য বর্তমানে জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। নারী পুরুষ এবং তাদেরকে যৌথভাবে তারা প্রশিক্ষণ প্রদান করে। এই সকল জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে। এইভাবে দেশের এবং অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশ যদি সঠিক পথে পৌঁছাতে সক্ষম হবে, সকলের সহযোগিতা যদি থাকে, সকল প্রতিষ্ঠানগুলি যদি একত্রবদ্ধ হয়ে কাজকর্ম পরিচালনা করে, তাহলে দেশ উন্নতির পথে অগ্রসর হবে। আজকে 7ম অধ্যায়ের আলোচনা এখানেই শেষ করলাম এবং ব্যবস্থাপনা চিন্তাধারা এই অধ্যায়ের মোট 7টি অধ্যায় রয়েছে। আমি প্রতিটি অধ্যায় সম্পর্কে কিছু না কিছু ধারণা দিতে পেরেছি। আশা করি তোমরা আমার এই কথাগুলি শোনার চেষ্টা করবা
তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমাদের জন্য অত্যন্ত সহজ এবং সুন্দর হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।